আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকের ক্লাসে আমরা এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আজকে হচ্ছে চ্যাপ্টারের প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব সংখ্যা পদ্ধতি ও এর প্রকারভেদ সম্পর্কে। তো ক্লাসটি অবশ্যই সবাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং আমার ক্লাসে যারা নতুন রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যেন আইসিটি বিষয়ক বিভিন্ন ক্লাসের নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যে সংখ্যা পদ্ধতি কী। সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি। অর্থাৎ আমরা যে সংখ্যাগুলো লিখে থাকি সেই সংখ্যাগুলো কোনো একটা পদ্ধতিতে লিখে থাকি, সেটাই হচ্ছে মূলত সংখ্যা পদ্ধতি। এখন সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল হচ্ছে মূলত বর্তমানে প্রচলিত যে পদ্ধতিটা সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর নন পজিশনাল যেটা সেটা হচ্ছে প্রাচীনকালে ব্যবহার করা হতো, সেগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন হায়ারোগ্লিফিক্স, রোমান সংখ্যা পদ্ধতি, এগুলো হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এগুলো থেকে আমাদের মূলত এমসিকিউতে আসে যে নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, তার মধ্যে ধরো হায়ারোগ্লিফিক্স দিয়ে দিল অথবা রোমান সংখ্যা দিয়ে দিল, তাহলে এগুলো হচ্ছে কি আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে বর্তমানে প্রচলিত একটা সংখ্যা পদ্ধতি, যার মান বের করার জন্য হচ্ছে তিনটা ডেটা বা তথ্য প্রয়োজন। অর্থাৎ বর্তমানে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে মূলত কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি বোঝার জন্য আমাদের তিনটা বিষয়ের প্রয়োজন বা তিনটা ডেটার প্রয়োজন। সেগুলো হচ্ছে কি সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান এবং সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। তো এই তিনটা জিনিস হচ্ছে আমাদের জানা প্রয়োজন। এটা মূলত খ প্রশ্নে আসে যে কোনো পজিশনাল সংখ্যা পদ্ধতির মান বের করার জন্য কয়টা ডাটা বা তথ্য প্রয়োজন। সেক্ষেত্রে আমাদেরকে অ্যান্সারটা এভাবে করতে হয় যে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান প্রয়োজন, সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান প্রয়োজন এবং সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি প্রয়োজন। তো আমি একটু বিস্তারিত আলোচনা করব, তার আগে আমি একটু তিনটা বিষয় একটু ক্লিয়ার করে নিচ্ছি যে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান বলতে কী বোঝায়। নিজস্ব মান হচ্ছে ধরো যে আমি 65.489 একটা মান বললাম। এই যে 65 পয়েন্ট বললাম, এই দশমিক চিহ্নের আগের একটা অংশ এবং পরের একটা অংশ। তো এই দশমিক চিহ্নের আগের অংশটাকে বলা হয় পূর্ণাংশ এবং দশমিক চিহ্নের পরের যে অংশটা সেটা হচ্ছে ভগ্নাংশ। এই দশমিক চিহ্নের পূর্ণাংশের এবং ভগ্নাংশের যে অংশটা সেটাই হচ্ছে অঙ্কের নিজস্ব মান। অর্থাৎ দশমিক চিহ্ন দ্বারা হচ্ছে কি হচ্ছে একটা অঙ্ক দুইটা অংশে ভাগ হয়েছে, একটা হচ্ছে পূর্ণাংশ আর একটা হচ্ছে কি ভগ্নাংশ। তো এটাই হচ্ছে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান। তারপর হচ্ছে প্রয়োজন অঙ্কগুলোর স্থানীয় মান। আমরা নিশ্চয়ই স্থানীয় মানের অঙ্ক করেছি, যেমন একক, দশক, শতক, হাজার। এই যে প্রত্যেকটার মান, প্রত্যেকটা অঙ্কের কি এক একটা স্থানীয় মান রয়েছে। এটা হচ্ছে পজিশনাল পদ্ধতির একটা বৈশিষ্ট্য। আর আরেকটা হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি প্রয়োজন। তো বেস বা ভিত্তি অনুসারে আবার সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার। প্রথম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তার মধ্যে দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তাকে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি হচ্ছে যেই সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তাকে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যেই পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত এই 8টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত এই 16টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তাকে হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। এই চারটা প্রকারভেদ থেকে মূলত আমাদের অনেক সময় এমসিকিউ আসে বা আমাদের এই প্রকারভেদগুলো মনে রাখতে হবে, কারণ আমাদের কিন্তু এই সংখ্যা পদ্ধতির যে চ্যাপ্টারের যে অঙ্কগুলো রয়েছে, ম্যাথগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের এই চারটা প্রকারভেদের উপর হচ্ছে করতে হবে। তো আমরা কি পড়েছি দেখো, বেস বা ভিত্তি অনুসারে হচ্ছে সংখ্যা পদ্ধতি চার প্রকার। একটা হচ্ছে দশমিক, একটা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। তাহলে দশমিক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 10টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য দশমিকের বেস বা ভিত্তি হচ্ছে 10। বাইনারিতে দুইটা অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য বাইনারির ভিত্তি হচ্ছে 2। অক্টালের ক্ষেত্রে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত 8টা অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য অক্টালের বেস হচ্ছে 8, বেস বা ভিত্তি হচ্ছে কত 8। আর হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টা এবং এ থেকে এফ পর্যন্ত 6টি, অর্থাৎ টোটাল এই 16টি অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে 16। অর্থাৎ বেস বা ভিত্তি বলতে আমরা কি বুঝি, যে কোনো পদ্ধতিতে যতটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তার সংখ্যাই হচ্ছে ওই পদ্ধতির বেস সংখ্যা। আবারও বলছি যে কোনো সংখ্যা পদ্ধতিতে যতটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় সেটি হচ্ছে ওই পদ্ধতির বেস সংখ্যা। যেমন দশমিকে হচ্ছে 10টা অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য দশমিকের বেস হচ্ছে 10। বাইনারিতে হচ্ছে 2টা অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য বাইনারির বেস 2। অক্টালের ক্ষেত্রে হচ্ছে 8টা অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য অক্টালের বেস হচ্ছে 8। এবং হেক্সাডেসিমেল হচ্ছে 16টা অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে 16। এখন এই ভিত্তি অনুসারে আমরা এখন একটু সিরিয়ালটা দেখব যে কিভাবে যে দশমিকের মানগুলো আসলে কিভাবে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেলে লিখতে হয়।
যেমন খেয়াল করো প্রথম যে মানটা এই যে দশমিকের যে সিরিয়ালটা আমরা দেখছি সেই সিরিয়ালে কিন্তু আমরা অভ্যস্ত বা এই নিয়মই হচ্ছে আমরা সবসময় ম্যাথ করে থাকি। যেমন 0, তারপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এই যে দেখো 9 পর্যন্ত লেখার পর এখন কি ডাবল করে আসছে আমাদের সংখ্যাগুলো। তো এই যে সংখ্যাগুলো ডাবল করে আসছে এটা লেখার একটা নিয়ম হচ্ছে 9 পর্যন্ত যখন আমাদের দশমিকের ভিত্তি বা বেস শেষ হবে তখন প্রত্যেকটার সাথে এই যে দেখো 0 থেকে আবার এই 9 পর্যন্ত আবার আমরা প্রত্যেকটা বেস লিখবো এবং প্রত্যেকটার সাথে হচ্ছে 1 দিয়ে দিব। দেখতে পাচ্ছ এই প্রত্যেকটার সাথে হচ্ছে 1 দিয়ে দিব। তো এখানে যদি আমরা প্রথমবার বেস শেষ হওয়ার পর আবার 0 থেকে 9 পর্যন্ত লিখি এবং প্রত্যেকটার সাথেও যদি 1 বসিয়ে দিই তাহলে কিন্তু দেখো আমাদের সিরিয়াল অনুযায়ী আমাদের সংখ্যাগুলো চলে আসছে। যেমন 9 এর পর হচ্ছে 10, তারপর 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। আচ্ছা 19 এর পর এখন হচ্ছে আমরা কি করব, 19 এর পর তো আমাদের বেস শেষ, তখন আবার কি করব 0 থেকে শুরু করব এবং এবার প্রত্যেকটার সাথে হচ্ছে 2 দিব। বুঝতে পারছি আশা করি যে প্রত্যেকটা কি করব বেস যখন শেষ হবে প্রথমবার বেস শেষ হওয়ার পর আবার 0 থেকে লিখব এবং 9 পর্যন্ত লেখার পর প্রত্যেকটার সাথে 1 দিয়ে দিব এবং দ্বিতীয়বার যখন লেখা শেষ হবে তখন আবার 0 থেকে শুরু করব এবং প্রত্যেকটার সাথে হচ্ছে 2 দিব। তো এভাবে হচ্ছে আমাদের সংখ্যাগুলো সামনের দিকে যায়। তো এটা হচ্ছে আমাদের দশমিক পদ্ধতির নিয়ম। ঠিক একই প্রসেসে হচ্ছে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালটাও করে থাকবো। এখন আমি একটু অক্টালটা দেখাচ্ছি, খেয়াল করো। অক্টালের ক্ষেত্রে আমরা কি পড়েছি যে 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক ব্যবহার হবে, অর্থাৎ 8 এবং 9 এই দুইটা অঙ্ক হচ্ছে অক্টাল পদ্ধতিতে ব্যবহৃত হবে না। তাহলে খেয়াল করো কীভাবে লিখতে হবে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। 7 এর পর অক্টালে যেহেতু 8 এবং 9 নেই সেক্ষেত্রে কি হবে 10 লিখতে হবে। এখন এটা কিভাবে লিখবো আমরা খেয়াল করো। এই 7 পর্যন্ত বেস যখন শেষ হবে তখন আমরা কি করব, আবার 0 থেকে বেসগুলো প্রত্যেকটা লিখব। এই যে ধরো 7 এর পর আমরা বেসগুলো আবার লিখবো, এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। বেসগুলো লেখার পর প্রত্যেকটার সাথে হচ্ছে আমরা 1 দিয়ে দিব। খেয়াল করো এই যে প্রত্যেকটার সাথে কি দিয়েছি 1 দিয়ে দিয়েছি। এই 1 বসিয়ে দিলে 7 এর পর অটোমেটিক্যালি 10, তারপর 11, 12, 13, 14, 15, 16, 17 চলে আসে। 17 পর্যন্ত যখন আমাদের বেস আবার শেষ হবে তখন আমরা কি করব, আবার 0 থেকে প্রত্যেকটা বসিয়ে দিব। এই যে 0, 1, 2, 3, 4, 5 এভাবে হচ্ছে যাবে এবং 7 পর্যন্ত যাবে এবং প্রত্যেকটার সাথে এবার কি বসাবো 2 বসিয়ে দিব। ঠিক আছে 2 বসিয়ে দিব। তো 2 বসিয়ে দিলে দেখো কি আসে, 17 এর পর 18 নেই, 19ও নেই, কারণ অক্টাল পদ্ধতিতে 8 এবং 9 দুইটার ব্যবহার হবে না, সেজন্য কি হচ্ছে আমাদের 20 চলে আসছে, অর্থাৎ 17 এর পর আসবে 20, 21, 22, 23, 24, 25 এভাবে। ঠিক আছে এটা হচ্ছে অক্টাল পদ্ধতির ক্ষেত্রে। এবার দেখো হেক্সাডেসিমালের ক্ষেত্রে কি হবে। হেক্সাডেসিমালে যেহেতু আমাদের অঙ্ক হচ্ছে 16টা, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত লেখার পর আমরা কি করি এ থেকে লিখি। খেয়াল করো 0 থেকে 9 পর্যন্ত যখন আমরা লিখলাম তখন হচ্ছে আমরা এ থেকে আবার শুরু করছি, এ বি সি ডি ই এফ পর্যন্ত। ঠিক আছে এফ পর্যন্ত আমরা বেসগুলো লিখলাম। লিখার পর এবার হচ্ছে আমরা দেখব যে 9 এর পর হচ্ছে যে দেখো এর মান হচ্ছে 10 ধরবো, বি এর মান হচ্ছে 11 ধরবো, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14 এবং এফ এর মান হচ্ছে 15। এফ পর্যন্ত যখন আমাদের বেস শেষ হবে তখন আমরা কি করব, আবার 0 থেকে শুরু করব এবং 0, 1, 2, 3, 4 এভাবে হচ্ছে সিরিয়াল অনুযায়ী যাবে। প্রত্যেকটার সাথে কি বসিয়ে দিব 1 বসিয়ে দিব। বুঝতে পারছি আশা করি। আমি একটু বলে দিচ্ছি যে কীভাবে হবে। 14 এর পর আসবে 15, 16, 17, 18, 19। 19 এর পর যেহেতু বেস শেষ হবে আমরা কি করব এ বি সি ডি এভাবে যাব, অর্থাৎ 9 এর পর হচ্ছে আমরা এ বি সি ডি লিখব এবং প্রত্যেকটার সাথে কি বসিয়ে দিব 1 বসিয়ে দিব। অর্থাৎ হেক্সাডেসিমাল ক্ষেত্রে হচ্ছে 1 9 এর পর 1 এ, 1 বি, 1 সি, 1 ডি, 1 ই, 1 এফ এভাবে হচ্ছে আমাদের সংখ্যাগুলো আসবে। 1 এফ এর পর হচ্ছে হেক্সাডেসিমাল কি আসবে 20 আসবে। ঠিক আছে 20 হচ্ছে সংখ্যাটা চলে আসবে হেক্সাডেসিমালের ক্ষেত্রে। আচ্ছা এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের নিয়ম চলে গেল। এখন আমরা বাইনারিটা একটু খেয়াল করি। ঠিক একই প্রসেসে এখন আমরা বাইনারিটার ক্ষেত্রেও দেখব যে কীভাবে আমাদের সংখ্যাগুলো আসে। খেয়াল করো বাইনারির ক্ষেত্রে বেস হচ্ছে 0 এবং 1, শুধু এই দুইটা বেস দিয়ে হচ্ছে আমাদের কী করতে হবে সম্পূর্ণ বাইনারি মানগুলো বের করতে হবে। এখন বাইনারি মান বের করার জন্য প্রথমবার যখন 0 এবং 1 লিখে আমাদের বেস শেষ হয়ে যায় তখন আমরা 0 এবং 1কে আবার লিখব এবং প্রত্যেকটার সাথে হচ্ছে 1 বসিয়ে দিব। দেখতে পাচ্ছ এই যে দেখো 0, 1 প্রথমবার বেস লিখলাম, লিখার পর আবার আমরা 0, 1 বসাবো এবং প্রত্যেকটার সাথে এবার কী বসাবো 1 বসিয়ে দিব। তাহলে কি আসলো 0, 1, 1, 0, 1, 1। ঠিক আছে এখন আবার তো বেস শেষ, কারণ 0 এবং 1 দুইবার লিখলাম, লিখার পর আবার বেস শেষ। এবার আবার কি করব 0 এবং 1 বসিয়ে দেবো এবং প্রত্যেকটার সাথে
10 বসিয়ে দিব, কারণ আমরা দেখো 0-র পর যখন 1 দিয়ে আমরা লিখেছি দুইবার, এই যে এখানেও 1 এখানেও 1 দিয়ে যখন লিখেছি তখন আমরা 1-এর পরে কি পেয়েছি 10 পেয়েছি, তাহলে এখানেও 10 এখানেও 10, অর্থাৎ 10 লিখে 0 10 লিখে 1। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার সাথে এবার আমরা কি করব, দুইটা করে, একটা হচ্ছে 0 আর একটা তো 1 বসিয়ে দিব। খেয়াল করো, তাহলে 10 লিখে 0 লিখলাম, 10 লিখে 1 লিখলাম, 10-এর পর আমরা কি পেয়েছি 11 পেয়েছি, এবার আমরা বসাবো 11 লিখে 0 11 লিখে 1, তারপর পেয়েছি কি 100, তাহলে আমরা কি লিখবো 100 লিখে 0 100 লিখে 1, 100-এর পর আমরা পেয়েছি 101, তাহলে আমরা কি করব 101 0 101 1, অর্থাৎ 1010 1011 এই মান দুটো আসবে। এটার পর হচ্ছে আমরা কি পেয়েছি 110, অর্থাৎ 6-এর যে বাইনারি মানটা, এই যে 6-এর বাইনারি মানটা হচ্ছে 110, এই মান আমরা পেয়েছি। এখন আমরা যদি এই মানটা বসিয়ে দিই এবং প্রত্যেকটার সাথে কি বসাবো, একবার 0 আরেকবার হচ্ছে 1, এই যে 1100 1101, তারপর আমরা কি পেয়েছি 111, সো আমরা এখানে কি বসাবো 1110 1111। এভাবে হচ্ছে কি হয়, প্রত্যেকটা মানের সাথে হচ্ছে দুইবার করে বেসটা বসে, একবার হচ্ছে 0 আরেকবার হচ্ছে 1। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা মানগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এটা হচ্ছে বাইনারির ক্ষেত্রে একই প্রসেস কিন্তু ফলো করা হচ্ছে। একই প্রসেসে আমরা বাইনারি, অক্টাল, একই প্রসেসে আমরা দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলের মানগুলো হচ্ছে পর্যায়ক্রমে বের করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের 4টা পদ্ধতির বেস বা ভিত্তি অনুসারে সংখ্যাগুলো বের করার নিয়ম। এবার একটু আমি এখন বাইনারি যোগটা দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ আমরা যে বাইনারিতে সংখ্যাগুলো বের করেছি সেই সংখ্যাগুলো আসলে কিভাবে যোগ করতে হয়। খেয়াল করো, বাইনারি যোগটা আমাদের পরীক্ষায় আসে এবং ম্যাথ করার সময় বাইনারি যোগটা আমাদের প্রয়োজন হয়। তো আজকের ক্লাসে আমি একটু বাইনারি যোগটা দেখিয়ে দিচ্ছি, যেমন পরবর্তী ক্লাসগুলোতে আমরা যখন ম্যাথ করব তখন যেন বাইনারি যোগটা বুঝতে তোমাদের জন্য সুবিধা হয়। খেয়াল করো, বাইনারি সংখ্যার ক্ষেত্রে যোগ করার নিয়ম হচ্ছে 0-র সাথে 0 যোগ করলে আউটপুট বা আনসার হবে 0, 0-র সাথে 1 যোগ করলে হবে 1, 1-এর সাথে 0 যোগ করলে 1, আর 1 এবং 1 যোগ করলে 0 লিখবো এবং ক্যারি রাখবো 1, অর্থাৎ হাতে থাকবে 1। এটা কিভাবে হয় দেখো, 1 এবং 1 যদি আমি যোগ করি সেক্ষেত্রে আমাদের রেজাল্ট হয় কত 2, 2 এর বাইনারি হচ্ছে 10, 10-এর আমরা 0 লিখে এবং হাতে রাখি 1। আশা করি বুঝতে পেরেছো, অর্থাৎ 1-এ 1-এ যোগ করলে হয় 2, 2 এর বাইনারি হচ্ছে 10, 10-এর 0 লিখি এবং হাতে রাখি 1। এটা হচ্ছে বাইনারি যোগের নিয়ম। এই নিয়ম অনুসারে এখন আমি সাইডের যোগটা একটু দেখিয়ে দিচ্ছি। খেয়াল করো, 0 0 0 হবে, 1 0 1 হবে, 0 1-এ 1 হবে, 1-এ 1-এ দেখো এই যে 1 1, দুইটা 1 যখন আসবে তখন আমাদেরকে 0 বসাতে হবে এবং হাতে রাখবো আমরা 1। ঠিক আছে, আমরা ধরলাম যে আমাদের হাতে 1 আছে। এখন আমরা কি করব দেখো, এই 1টাকে আবার হাতের 1টাকে এই শেষের যে অঙ্ক দুইটা নিয়েছি আমরা, এই সাথের দুইটা অঙ্কের সাথে হচ্ছে আমরা হাতের 1টা যোগ করে দিব। তাহলে এখানে যেহেতু দুইটা 0 চলে আসছে, সো দুইটা 0 তো আনসার 0ই হয়। তো দুইটা 0-তে যখন আনসার 0 হয় তখন আমাদের হাতের 1টা এখানে বসে যাবে, অর্থাৎ এখানে কি হবে 0 0 0 হবে এবং হাতের 1 এখানে বসিয়ে দিব। ঠিক আছে, সো আমাদের হাতে কিন্তু আর কোনো কিছু নেই বা ক্যারি নেই। সো এখন আমরা কি করব, আবার নতুন করে যোগ করি। 0 1-এ হচ্ছে 1, 1 0 1, 0 0 0, 1-এ 1-এ হচ্ছে 0। এই যে খেয়াল করো, আবার আমাদের ক্যারি চলে আসলো, অর্থাৎ যখন ডাবল 1 আসবে তখন আমাদের ক্যারি শুরু হবে। এই যে 1-এ 1-এ যখন 0 লিখলাম তখন আমাদের হাতের ক্যারি শুরু হয়েছে। তো হাতে ক্যারি শুরু হলে কি হবে, এই যে পরবর্তী যে ডিজিটটা সেই ডিজিটের সাথে হাতের যে 1 সেটা আমরা যোগ করে দিব। তাহলে এই 1-এর সাথে হাতের 1 যদি যোগ করি তাহলে আবারও দুইটা 1, সো দুইটা 1 হলে এখানে হবে 0, হাতে থাকবে আবার 1। সো হাতের 1টাকে এখন আমরা পরের ডিজিটের সাথে যোগ করব, তাহলে 1-এর সাথে হাতের 1-এ যোগ করলে হবে 0, হাতে থাকবে আবার 1। এখন খেয়াল করো, আমাদের হাতে হচ্ছে ক্যারি 1 আছে এবং এখানে আবার দুইটা 1 আছে। সো এখানে দুইটা আর হাতের একটা, কয়টা হলো 3টা হলো। যখন হচ্ছে 3টা 1 থাকবে সেক্ষেত্রে 3-এর বাইনারি হচ্ছে 1 1, 3-এর বাইনারি হচ্ছে 1 1, সেজন্য আমরা কি লিখবো, এখানে 1 লিখবো আর হাতের যে 1টা থাকবে সেটা হচ্ছে এই পাশে বসিয়ে দিব, কারণ এখানে আর কোনো ডিজিট নেই। যদি থাকতো আমরা কি করতাম, এই ডিজিটের সাথে 1টা যোগ করে দিতাম। এই হচ্ছে আমাদের বাইনারি যোগ। তবে বাইনারি যোগটা মনে রাখার আরও একটা শর্ট একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যেটা যখন তোমার হাতে কোনো ক্যারি থাকবে না তখন তুমি নর্মালি যোগ করবা, যেমন 0 0 0 হবে, 1 0 1 হবে, 0 1-এ 1 হবে। এটা হচ্ছে একটা যোগের সাধারণ বা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যখন 1-এ 1-এ 0 ক্যারি শুরু হবে, অর্থাৎ 1 1 লিখে যখন তুমি 0 দিয়ে ক্যারি শুরু করবে তখন হাতে যখন তোমার ক্যারি থাকবে তখন আমাদের উপরের এই দুইটা ডিজিটের মধ্যে যদি একটা 1 হয় সেক্ষেত্রে নিচে আমাদেরকে 0 বসাতে হবে, আর উপরে যদি দুইটাই 1 হয় সেক্ষেত্রে নিচে আমাদেরকে 1 বসাতে হবে। কি বলেছে কথাটা, যে হাতে যখন ক্যারি থাকবে তখন উপরের দুইটা ডিজিটের মধ্যে যদি একটা 1 থাকে সেক্ষেত্রে নিচে হচ্ছে 0 হবে, আর যদি উপরের দুইটা ডিজিটের মধ্যে দুইটাই 1 থাকে সেক্ষেত্রে নিচে হচ্ছে 1 হবে। যেমন খেয়াল করো,
এই যে ওয়ানে হচ্ছে 0 লিখেছিলাম আমরা, হাতে ছিল 1, সো হাতে ক্যারি থাকা অবস্থায় এখানে দুইটা ডিজিটের মধ্যে একটা 1 আছে, এজন্য 0 বসিয়েছি। এখানেও দুইটা 1-এর মধ্যে একটা 1 আছে, এজন্য 0 বসিয়েছি। এখানে দেখো দুইটাই 1, তো আমরা কি বলেছি, যখন দুইটা 1 থাকবে তখন এখানে নিচে 1 বসিয়ে দিব, এবং হাতের যে ক্যারিটা রয়েছে সেটা এখানে আমরা শেষ করে দিব। তো এখানে যেহেতু আমাদের কোনো ডিজিট নেই, সেজন্য কি হয়েছে, এই হাতের 1টা এখানে বসে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের বাইনারি যোগটা মনে রাখার একটা শর্ট বা ইজি টেকনিক। এই সিস্টেমই হচ্ছে তুমি কি করতে পারবে, বাইনারিটা খুব সহজেই ইজিলি করে ফেলতে পারবে। আচ্ছা, তো আজকের ক্লাসে হচ্ছে আমরা চেষ্টা করেছি সংখ্যা পদ্ধতির চ্যাপ্টারের যে বেসিক জিনিসগুলো রয়েছে সেই বেসিকগুলো সম্পর্কে আলোচনা করতে। তো আশা করি তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেছো এবং প্রত্যেকটা জায়গা ভালোভাবে বুঝতে পেরেছো। ক্লাসটি বুঝতে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো সম্পর্কে আলোচনা করব। দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলের মধ্যে পারস্পরিক রূপান্তরগুলো সম্পর্কে আলোচনা করব। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।